আমাদের এই পৃথিবীটা শিক্ষিত অথচ অসফল মানুষে ভর্তি। হ্যাঁ, আমার কথাটার অর্থ হলো আমাদের সমাজে অনেক শিক্ষিত বা অনেক জ্ঞানী মানুষ আছেন, কিন্তু ওনারা ওনাদের জীবনে সফল না বা বিফল। সেটার মূল কারণটা কি? আমি একটা বই পড়েছিলাম, বইটা হলো যে ইউ ক্যান উইন বা তুমিও জিতবে। একজন লেখক ছিলেন শিব খেরা, ওনার বইটা ছিল। তো আমি ওই বইটাতে দেখেছি যে একজন শিক্ষিত বা জ্ঞানী মানুষ বিফল হওয়ার প্রধান কারণটা কি? প্রধান কারণ হলো ওনারা ওনাদের যে মানে পদে আছেন, ওই পদের জন্য ওনারা যে মূল্য পান বা যে কাজে ওনাদের দায়িত্ব আছে কাজ করার, ওনারা ঠিক সেই কাজটাই করেন, অথবা ওনাদের যে কাজটা না করলেই নয় সেই কাজটা করেন। তখন কি? তখন ওনাদের কম্পিটিটর বেড়ে যায়, তখন ওনারা ওনাদের সফল হতে পারেন। মানে ওনাদের শরীরে নেতিবাচক শক্তি বা ওনারা সবসময় নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে পড়ে যান, তখন ওনারা সফল হতে পারেন না। কিন্তু যদি আপনি আপনার যে অবস্থানে আছেন সেই অবস্থানের থেকে যদি আপনি সর্বোচ্চ কাজ করেন, মানে আপনার যে কাজটা করার প্রয়োজন সেটার থেকে আপনি বেশি কাজ করতে পারেন, তখন আপনার অন্য মানুষের সাথে প্রতিযোগিতা করার প্রয়োজন পড়ে না। তখন আপনি আপনার নিজের সাথে প্রতিযোগিতা করবেন, আর তখনই আপনি সফল হতে পারবেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়, মানে সবচেয়ে সহজ চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এবং এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। এই চ্যাপ্টারে আমরা অনেক ক্লাস করেছি এবং অনেক ক্লাসের মধ্যে আমরা দেখিয়ে দিয়েছি যে কোন থিওরিটিক্যাল প্রশ্নগুলো করতে হবে, কোন প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো করতে হবে। আমরা মেইন বই যেমন একটা পড়তেছি, আমরা কিভাবে প্রশ্ন আসে, কিভাবে প্রশ্ন আসলে আনসার করতে হবে, কিভাবে প্র্যাকটিক্যালি কোনো একটা ওয়েবসাইট তৈরি, এইচটিএমএল এর সাহায্যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করা যায়, বা কোন কোন জিনিস বললে আমাদের কিভাবে কোডিং করতে হবে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। এবং আমাদের এটাই প্রয়োজন। আমরা বাস্তব জীবনেও যদি আমরা এইচটিএমএল নিয়ে কাজ করতে যাই, কোনো জিনিস এটাও লাগবে, আমাদের পরীক্ষায় পাশের জন্য এটা লাগবে। আমাদের মেইন বইটা তোমরা পড়বা, এটা তো আমি আগেও বলেছি যে মেইন বই না পড়লে তোমরা বহু নির্বাচনী প্রশ্ন পারবা না। তো তোমরা মেইন বইটা পড়ে নিবা নিজে নিজে। আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো জায়গায় না বুঝো, আমাকে অবশ্যই বলবা, আমি তোমাদেরকে এই প্রবলেমের সলভ করে দেবো। তো আমার মনে হয় আমাদের আজকে শুরু করা প্রয়োজন। আমরা গত ক্লাসের আগের প্রবলেমগুলো আগে সলভ করবো, তাহলে তারপরে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো। So my dear student, let's get started. Hello everyone, hope you are doing well. Today I'm going to share one more interesting thing on HTML. But before that, I'll have to solve your problems. Last class, some of my students told me about some problems, about the question, that how it looks like and how do they answer them. So first of all, I'll have to solve your problems and then I'll share one more thing to you. শিক্ষার্থীরা, হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে প্রথমে কিভাবে প্রশ্ন পরীক্ষায় আসবে HTML থেকে এবং কিভাবে তোমরা আনসার করবে সেই বিষয়গুলো নিয়ে প্রথমে আলোচনা করব, তারপরে একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদের সামনে তুলে ধরব। প্রথমে আমরা দেখে আসি যে কিভাবে একটি প্রশ্ন HTML এর বিভিন্ন টপিক আমরা এখন পর্যন্ত পড়ে নিয়েছি। হ্যাঁ, আরেকটা তোমাদের সুখবর হলো আমরা HTML এর লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমাদের আর দুইটা মতো টপিকস বা তিনটার মতো টপিকস বাকি আছে, তারপরে আমরা আমাদের HTML টপিকসটা বা HTML এর ক্লাসগুলো শেষ হয়ে যাবে, আমরা নতুন একটা চ্যাপ্টার স্টার্ট করতে পারবো। তো চলো প্রথমে দেখে নিই যে প্রশ্ন কিভাবে আসতে পারে এই চ্যাপ্টার থেকে এবং আমরা প্রশ্ন কিভাবে আনসার করতে পারবো। প্রথমে তোমাদের কাজ হবে, তোমরা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনো, এবং যদি তোমাদের হাতে কাছে কলম বা খাতা থাকে, তোমরা আমার কথাগুলো শুনে যদি তোমরা মনে করো যে লেখার প্রয়োজন আছে, তো কথাগুলো শুনে ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখে রাখতে পারো। প্রথমে আমরা একটা প্রশ্নে যাই। যেমন এখানে একটা প্রশ্ন আছে, দেখো তোমরা, হোম পেজ লেখা আছে, একটা বক্সের মধ্যে লেখা আছে হোম পেজ, এর নিচে দেওয়া আছে সাবজেক্ট লিস্ট, এর নিচে দেওয়া আছে একটা লিস্ট। ঠিক আছে, আইসিটি বাংলা ইংলিশ। আমরা লিস্ট ক্লাসে পড়েছিলাম যে আইসিটি বাংলা ইংরেজি, এটা যে লিস্টের মধ্যে আছে এটা কোন লিস্টে দেওয়া আছে? এটা দেওয়া আছে কি আনঅর্ডার লিস্ট, এখানে স্কয়ার দেওয়া আছে। ঠিক আছে, আর উপরে হোম পেজ এবং সাবজেক্ট লিস্ট এটা নরমাল, এটা সেন্টার ট্যাগ দিয়ে দেওয়া আছে। হোম পেজটা আমরা H1 H2 H3 এগুলো দিয়ে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু একটু সাইজে বড় এটা দেখাচ্ছে অন্যান্য লেখা থেকে, সুতরাং আমরা H1 বা H2 বা H3 দিলেও সমস্যা নাই, বা H1 থেকে H6 এর মধ্যে যে কোনটা দিলেও সমস্যা নেই, এটা একটা হেডিং হয়ে যাবে আর কি দেখি। তারপরে আমরা এটা এই হোম পেজ এবং সাবজেক্ট লিস্টকে আমরা সেন্টারের মধ্যে ঢোকাবো, তারপরে আমরা একটা লিস্ট, এর নিচে একটা লিস্ট তৈরি করব আইসিটি বাংলা ইংরেজি। ঠিক আছে, তো প্রশ্ন দেখো এখানে আসছে কি ওয়েব ব্রাউজার কি, এটা কিন্তু নরমাল প্রশ্ন।
ওয়েবসাইটের হাইপারলিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কি, হাইপারলিংক আমরা এখনো পড়ি নাই, তোমরা পড়লে এটা সম্পর্কে জানতে পারবো। তারপরে আছে উদ্দীপকের পেজটি প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। উদ্দীপকের পেজটা কি, এই বক্সের ভিতরে যা লেখা আছে এটা প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লিখো। তারপরে প্রশ্ন লেখা আছে উদ্দীপকের সাবজেক্ট লিস্টের তথ্যগুলো দুটি কলামে বিশিষ্ট টেবিলের মাধ্যমে। এখানে টেবিল ঘ নাম্বারে টেবিলটা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে, কিন্তু আমরা টেবিলটা এখনো পড়ি নাই। টেবিল পড়লে আমরা ঘ নাম্বারটা আলোচনা করতে পারবো। এখন গ নাম্বারটা সম্পর্কে যদি আমরা একটু দেখি যে উদ্দীপকের পেজটি প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড, মানে এটা প্রকাশের জন্য আমাদের এইচটিএমএল কোডটা কি হবে। তাহলে আমরা আমাদের ইয়েতে চলে যাই, নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে যদি আমরা প্রথমে লিখি যে হোম পেজ লেখা ছিল কি, হোম পেজ লেখা ছিল h1 এর, ঠিক আছে। তো h1টা আমি দিলাম, h1টা তারপরে ক্লোজ করলাম, h1টা এখন ক্লোজ করলাম। আচ্ছা, এখন h1 এর ভিতরে কি লিখলাম, হোম পেজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে এর নিচে দিলাম কি সাবজেক্ট লিস্ট। সাবজেক্ট লিস্টটা h1 না দিয়ে এখানে h2 বা h3 দিলে বেটার হয়, কারণ লেখাটা তো বেশি বড় ছিল। আচ্ছা যাই হোক, আমি h2 দিলাম, তো h1 h2 h3 দিলে কোনো সমস্যা নাই, এগুলোতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপরে আমরা দিলাম মনে করো যে সাবজেক্ট লিস্ট, সাবজেক্ট লিস্ট, ঠিক আছে, এটা দিলাম। এখন এই হোম পেজ এবং সাবজেক্ট লিস্টে আমাদের কোথায় ছিল, সেন্টারে ছিল, তাহলে আমরা একটা ট্যাগ নিব, সেন্টার ট্যাগ দিলাম। এটার নিচে আমরা একটা সেন্টার ট্যাগের প্রয়োজন দেব। এখন এই সেন্টার ট্যাগের নিচে আমি লিস্ট তৈরি করব, আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। তাহলে ইউএল আনঅর্ডার লিস্ট, তারপরে আচ্ছা, এখন আনঅর্ডার লিস্ট তৈরি করার পর আমরা এখানে কি করব, লিস্ট ছিল আমার প্রশ্নের লিস্ট ছিল কয়টা, আইসিটি বাংলা ইংরেজি, তাহলে তিনটা ছিল। তাহলে আমি এলআই তিনটা গঠন করব। যারা আগের ক্লাসটি করো না লিস্টের, আগের ক্লাসটি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখে নিবা। দেখে নিলে তোমরা এটা ইজিলি বুঝতে পারবা যে আমি লিস্টটা কিভাবে লিখলাম, কেন লিখতেছি এইভাবে, ঠিক আছে। তাহলে প্রথমে আইসিটি, পরেরটা ছিল কি বাংলা, তারপরে ছিল ইংরেজি, ঠিক আছে, বাংলা, তারপরেরটা ছিল ইংরেজি। এখন এই লিস্টে কি ছিল, স্কয়ার ছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এটা সেভ করে নিলাম। সেভ করে আমরা রানিং এ এটা কোন থেকে এটা যদি আমরা শো করতে চাই তাহলে এটা কিভাবে আসবে, ঠিক আছে। তো এখানে এটা কিন্তু অনেক মাঝখানে চলে গেছে, এভাবে চলে গেছে। তো আমরা যদি এটাকে একটু জুম করে দেখি, তাহলে জুম করলে আমাদের প্রশ্নের মতোই আসবে, ঠিক আছে। হোম পেজ, নিচে সাবজেক্ট লিস্ট, তারপরে আছে আইসিটি বাংলা ইংরেজি, আমাদের মোটামুটি প্রশ্নের মতোই হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই আমাদের কোন নম্বরের এই উত্তরটা, এই কোডটা দিয়ে দিলেই কি হবে, এই কোডটা দিয়ে দিলেই আমাদের 3 মার্ক দিয়ে দিবে, ঠিক আছে। তো প্রশ্ন এইভাবেই আসবে। তো যদি আমরা আরো প্রশ্ন দেখি, নিচের দিকে যাই, আরো প্রশ্ন আছে প্রশ্ন। আচ্ছা, এখানে প্রশ্ন আছে যে নিচের টেবিলে লক্ষ্য করে সংশ্লিষ্ট উত্তর দাও। প্রথমে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে আইডিয়াল কলেজ, সায়েন্স, বিজনেস, আমরা তো টেবিল এখনো পড়ি নাই, টেবিল পড়লে আমরা টেবিল সম্পর্কে জানবো। পরবর্তীতে আরেকটা চিত্র দেওয়া আছে, এখানে আছে সায়েন্স, এর নিচে আছে ফিজিক্স, ম্যাথ, আইসিটি। তো সায়েন্সের নিচে দেওয়া আছে কি ফিজিক্স, ম্যাথ, আইসিটি। এখন এই ফিজিক্স, ম্যাথ, আইসিটি এটার সামনে আবার আনঅর্ডার লিস্টের চিহ্নগুলো আছে, সার্কেল, ঠিক আছে। পরে সায়েন্স টেবিলের ভিতরে এবং ভিতরে এখানে একটা লিস্ট তৈরি করতে হবে। তো লিস্টটা তো আমরা তৈরি করতে পারি। আবার বিজনেস স্টাডিজের ভিতরে আছে 1 2 3 দিয়ে অর্ডার লিস্ট দিয়ে আছে, বাংলা ইংরেজি আইসিটি। তবে টেবিল যখন তৈরি করতে পারবো, টেবিলের ভিতরে লিস্টটা তো অবশ্যই তৈরি করতে হবে, টেবিলের ভিতরে লিস্ট তৈরি করতে আমরা পারবো। লিস্টটা শিখেছি, কিন্তু টেবিলটা শিখলে আমরা এই সবগুলো জিনিসই কভার করতে পারবো। আচ্ছা, আমরা আরো প্রশ্ন দেখে আসি। হ্যাঁ, এই দেখো একটা ইমেজের, গত ক্লাসে যে পড়াইছিলাম আমরা ইমেজটা নিয়ে ক্লাস, এখানে প্রশ্ন আসছে। ইমেজের উপরে লেখা আছে বিউটিফুল বাংলাদেশ, এরপরে আছে ইমেজ, ইমেজের নিচে লেখা আছে ছবির নামটা কি দিতে হবে। দেখো ছবির নামটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। তারপরে লেখা আছে সাইজ কত হওয়ার প্রয়োজন, ঠিক আছে। তো এটা যদি আমরা কোডিং করতে যাই, এটা কিন্তু আমরা আমাদের পড়া হয়ে গেছে, এটা আমরা কিভাবে কোডিং করবো। আমরা যদি সবগুলা সিলেক্ট করে ডিলিট করে ফেলি, তাহলে
ঠিক আছে, তো আমি যদি যাই এখানে IMG, এখানে দিলাম SRC দিয়ে কোটেশনের ভিতরে দিলাম picture.jpg, ঠিক আছে, ওয়াইড একটা কথা ছিল আমাদের দেখে আসি প্রশ্ন 250/150, ঠিক আছে, তাহলে কি হবে 250 ফার্স্টটা হবে 250 আর হাইটটা হবে 150, দিয়ে দিলাম। এখন ইমেজটা ক্লোজ করে দিই। তাহলে এই পিকচারটা ওরা যে নাম দিয়েছে আমি এটা দিছি হোয়াইট হাইট, যেটা দিয়েছি এটাই হয়ে গেছে এটা, এবং উপরে আমার কি লেখা আছে বিউটিফুল বাংলাদেশ। তো বিউটিফুল বাংলাদেশ এটা আমি লিখি নাই, এটা আমার লিখতে হবে। তো ইমেজের উপরে আমি লিখি কি বিউটিফুল বাংলাদেশ, এটা কিন্তু সেন্টার ট্যাগের মধ্যে লিখতে হবে CENTER সেন্টার, ঠিক আছে। তারপরে লিখব কি বিউটিফুল, ঠিক আছে। তো আমি এখানে বিউটিফুলের বিটা বড় হাতের দেই, বিউটিফুল বাংলাদেশের বিটা বড় হাতের দেই নাই, এটা হয়ে গেছে। সেন্টার ট্যাগটা আমি ক্লোজ করে ফেলি, ঠিক আছে। তো সেভ করে নিলাম। তারপরে এখানে যাওয়ার পর যদি আমি এটা রিফ্রেশ করি, ইমেজটা আমি জুম করেছিলাম, জুম করে আমি 100% নিয়ে যাই, এটা হ্যাঁ সেন্টারে চলে আসবে। এই সেন্টারে লেখাটা সেন্টারে দিয়েছি, এই জন্য সেন্টারেই চলে আসছে। যদি আমি সেন্টারে না দিতাম জুম করার আসতেছে আর কি, কারণ পেজটা তো আমার অনেক বড়, ঠিক আছে। এই জন্য লেখাটা সেন্টারেই আছে, ইমেজটা আমার এখানে চলে আসছে। আমি যদি এই সেন্টার ট্যাগটায় কাজ করতে পারি, আমি এখানে সেন্টারের ক্লোজিংটা আমি সেন্টারের ক্লোজিংটা আমি কি করব, ক্লোজিংটা আমি এখানে না দিয়ে যদি ইমেজের পরে দিয়ে দিই তাহলে কি দেখে আসি। সেভ করলাম। এখন এটা আসে নাই, কেন আসে নাই? কারণ এখানে তো ব্রেক টেক দেওয়া হয়নি, ব্রেক টেক না দিলে তো এটা নিচে নামবে না, ঠিক আছে। লেখাটার সাথে চলে আসছে। এখন আমি দেখি ব্রেক টেকটা দিলাম, এখন আমার পুরোপুরি আমার প্রশ্নের মতোই চলে আসছে, ঠিক আছে। তো কিভাবেই দিতে পারো তোমরা, সমস্যা নেই, ঠিক আছে। তো ব্রেক টেক দিয়ে সেন্টারটা সামনে পেছনে না দিয়ে আমি আগে যেরকম লিখছিলাম ওই রকম লিখলেও হবে, সমস্যা নাই। আর এরকম করে যদি চাও যে না এটা আমি এরকম লিখতে চাই, এরকম লিখলেও হবে। তাহলে এখানে ব্রেক টেক একটা এক্সট্রা দিতে হবে, যদি আমরা পুরো লেখার আগে পেছনে সেন্টার টেকটা দিই, তাহলে ইমেজের আগে একটা ব্রেক টেক অথবা এটার বিউটিফুল বাংলাদেশের পেছনে একটা ব্রেক টেক দিতে হবে। এইভাবেই আমার প্রশ্নগুলো আসবে। আমি কোডিংগুলো আমরা জানি কিভাবে প্রশ্ন বা আসলে কিভাবে আনসার করতে হয়, এটা আমি আজকে দেখে দিলাম। তোমাদের মেইন বইয়ের পেছন দিকে এরকম অসংখ্য প্রশ্ন আছে, ঠিক আছে। এটা আমি বিভিন্ন কলেজের প্রশ্ন দেখাইতেছি, ঢাকা কলেজ হোক আর অন্যান্য কলেজ হোক, কিভাবে প্রশ্ন আসে, ঠিক আছে। লাইভ প্রশ্ন আমি তোমাদের কিভাবে প্রশ্ন আসে এগুলো দেখাইতেছি। তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের পেছন দিকে সালের প্রশ্ন সহ বিভিন্ন কলেজের প্রশ্ন দেওয়া আছে। তোমরা প্রশ্নগুলো দেখে নিয়ে নিজে যাচাই করবো। আমরা যেগুলো পড়েছি এগুলোর ভিতর থেকে অনেক প্রশ্ন চলে আসে, এরকম এই টাইপের প্রশ্ন অনেকগুলো চলে আসে। আমরা শুধুমাত্র কি করে নাই, টেবিল করে নাই, হাইপারলিঙ্ক করে নাই আর বাংলা রাইটিংটা করে নাই। তো এই তিনটা টপিক ছাড়া যে প্রশ্নগুলো আসছে, যেমন লিস্টের প্রশ্ন আসতে পারে, সাব সুপারস্ক্রিপ্টের প্রশ্ন, লিস্ট ডিজাইনের প্রশ্ন, তারপর ইমেজ সেটআপের প্রশ্ন, এগুলো যে প্রশ্নগুলো আসছে এগুলো তোমরা আনসার দেখে নাও বা তোমরা রেডি করো। এগুলো রেডি করে আমার দেখাও। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলো স্যার এটা এইভাবে হয় না, এটা এইভাবে আমি করতে পারতেছি না, তো আমি তো সলভ করে দেবো, ঠিক আছে। তো এখন আমরা নতুন টপিকসে যাই। নতুন টপিকসটা কি আছে শেখাবো যে কালার কিভাবে করতে হয় তুমি এটা লেখাটা, ঠিক আছে। যেমন আমি যদি একটা লিখি, সে এখানে আমি একটা নরমাল একটা লেখা আমি আগেরটাই লিখি বিউটিফুল বাংলাদেশ, ঠিক আছে। বিউটিফুল বাংলাদেশ লিখলাম। এটা সেভ করার পর আমরা এখানে যদি যাই বিউটিফুল বাংলাদেশ এটা আসছে। এখন এই লেখাটা আমি তো জুম করতেছি এখানে, ঠিক আছে। জুম করতেছি, দেখো 120 বা 100% হলে এটার সাইজ হবেই। তো এটা অনেক ছোট, ঠিক আছে। তো অনেক ছোট, আমি যদি বড় করতে চাই আমরা H1 H2 দিয়ে বা H3 H4 এগুলো দিয়ে বড় করছি, কিন্তু এটার বড় করার আরেকটা ওয়ে আছে।
তো এটা হলো আমাকে ট্যাগ ইউজ করতে হবে, ফন্ট ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে। ফন্ট ট্যাগ ইউজ করতে হবে, এটা ক্লোজিং দিলাম। তাহলে কি হবে? না, হবে না। দেখে আসি আমরা, ফন্ট ট্যাগ দিলাম, তো দিলাম, দেওয়ার পর হবে কিনা, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। তো কেন চেঞ্জ নেই? কারণ এখানে ফন্ট ট্যাগ দিলেই হবে না, ফন্ট ট্যাগের ভিতরে আমাকে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটটা কি? সাইজের জন্য এস আই জেড ই, সাইজ, কত সাইজ দেব, দিলাম আমি 20 মানে 20 পিক্সেল আর কি। যদি 30 পিক্সেল হয় বা প্রশ্নে দেওয়া থাকে যে অত পিক্সেল হবে, তাহলে তো আমরা যেটা বলে দিবি আমরা ওইটাই করবো। যেমন ইমেজের ক্ষেত্রে দেওয়া ছিল যে সাইজ কত হবে, 1225 বাই 150, তো এইভাবে দিলে হবে। তো যা যা দেওয়া থাকবে দেখো, ঠিক আছে, চলে আসছে এটা। এখন সাইজটা দিলাম, এখন সাইজ দেওয়ার পর আমরা আমাদের এই লেখার কালারটা চেঞ্জ করতে যদি বলি, তাহলে আমি কালারটা দিলাম, তারপরে এখানে কোটেশনের ভিতরে যদি রেডটা দিয়ে দিই, ঠিক আছে, রেডটা দিলাম, কালার দিয়ে, এটা একটা অ্যাট্রিবিউট কালার ইউজ করলাম, লেখার কালারটা আমার রেড হয়ে গেছে, ঠিক আছে। আমি মানে বুঝতেছি না, তোমরা বুঝতেছো না, তোমরা কমেন্টে জানিয়ে দেবে যদি না বুঝে থাকো, ঠিক আছে। যেমন আমার লেখার প্রশ্নে আসলো উদ্দীপকে যে আমার লেখার কালারটা রেড বা গ্রিন হতে হবে, তাহলে এই লেখাটা কিভাবে রেড বা গ্রিন করা যেতে পারে, এটার একটা কুলি। তখন তো তোমরা এই যে লেখাটা দিছি এই লেখাটা আগে পিছনে কন্টেক্ট দিয়ে দিবে এবং কন্টেক্টের ভিতরে কালার অ্যাট্রিবিউট অ্যাড করে দেবো, ঠিক আছে। আবার সাইজ দিলে তোমরা সাইজটা এইভাবে দিয়ে দিবে, এটাও করা যাবে, ঠিক আছে। এরপরে আমরা যদি স্টাইলিশ কোনো লেখা বলে, কোনো একটা ফন্টের নাম দিয়ে দিই, যে আমরা একটা ফন্টের নাম দিয়ে দিল, ওই ফন্টের লেখা হতে হবে, তাহলে আমরা কি করব? তাহলে এখানে একটা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি আমরা, ফেস। এই ট্যাগের মধ্যে, ফন্ট ট্যাগের মধ্যে তিনটা অ্যাট্রিবিউট ইউজ করা যায় বা তিনটা কাজ করা যায় এটাকে। সাইজের কাজ করা যায়, কালার চেঞ্জ করা যায় এবং ফেস বা ফন্ট চেঞ্জ করা যায়। ফন্ট চেঞ্জ করতে হলে যে অ্যাট্রিবিউটটা প্রয়োজন এটা হলো ফেস। এটার ভিতরে, ফেসের ভিতরে আমরা দেব কি, ফন্টের, ফেসের ভিতরে একটা ফন্টের নাম দিব, সে এরিয়া, এরিয়াল একটা ফন্ট, এরিয়াল ফন্টটা দিলাম, সেভ করলাম। এখন দেখি এখানে কি চেঞ্জ আসে, লেখাটা যেরকম আসছে আমি একটু রিফ্রেশ করি, এরিয়াল ফন্টের যে লেখার স্টাইলটা ছিল ওই স্টাইলের লেখা, ঠিক আছে। এখন যদি আমি অন্য কোনো একটা স্টাইল দিই, যে আমার এটা প্রশ্নে বলে দিতে পারে কোন ফন্টটা, ঠিক আছে। প্রশ্নে বলে না দিলে এটা আমার করার দরকার নাই, প্রশ্নে যদি বলে দেয় ওই ফন্টটা হতে হবে, তাহলে ওই ফন্ট দিবা, ঠিক আছে। যেমন আমি যদি আমার মানে যেটা মনে আছে ওইগুলো দিয়ে আমি কাজ করতেছি, যদি আমি চাই যে আমার একটা ফন্ট, যেমন একটা ফন্ট ছিল আমার মনে নাই সঠিক, দেখি আমরা এখান থেকে কাজ হয় কিনা, যদি কাজ হয় তাহলে এই ফন্টটা ছিল, ঠিক আছে। দেখো অনেক সুন্দর একটা ফন্ট, ঠিক আছে। তো এরকম আরো অনেক অসংখ্য ফন্ট আছে, তোমরা জানো যারা কম্পিউটার ইউজ করো বা কম্পিউটারে টাইপিং করো, তোমরা জানো অনেক ধরনের ফন্ট আছে। তো ফন্টের নাম দিয়ে দিলেই এই লেখাটা ভিতরের এই কন্টেন্টটা এই ফন্টের স্টাইলের হয়ে যাবে, ঠিক আছে। এটা প্রশ্নে বলে দিতে পারে, প্রশ্নে বলে দিলে ফন্টের নামটাও প্রশ্নে দিয়ে দিবে, ঠিক আছে। তো এইভাবেই আমাদের কাজটা করে নিতে হবে। এই ট্যাগটা দেখাইলাম, ট্যাগটা অনেক গুরুত্বপূর্ণ একটা ট্যাগ, ট্যাগ দিয়ে তিনটা কাজ করা যায়, সাইজ মেনটেন করা যায়, কালার দেওয়া যায়, তারপরে ফেসের ভিতরে চিল্লার দেওয়া যায়। এখন তোমাদের মনে রাখতে হবে সাইজ দেওয়ার জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, কালার দেওয়ার জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং ফেস দেওয়ার জন্য কোন অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। So my dear students, this is enough for today. We will discuss another thing on other class. তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।